ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস, অর্থাৎ ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, এবং এটা হচ্ছে এসএসসিকে বেস্ট করে ভিডিওটা বানানো। সো প্রথম চ্যাপ্টার থেকে আমরা যদি কতগুলো বিষয় ভালো করে আয়ত্ত রাখতে পারি, তাহলে আমার মনে হয় না যে এই অধ্যায় থেকে আমাদের ভয় পাওয়ার কিছু কারণ আছে। আমি যদি হোল সাম আপ করি, তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসে। সো এখানে যদি টোটালি সাম আপ করি, তাহলে 2-3 ক্যাটাগরি কোয়েশ্চেন হয়, এবং এই 2-3 ক্যাটাগরি কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝতে পারলে আশা করি এই অধ্যায় থেকে আর কোনো কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল একটা ক্লাস করব, এবং সেটা কিসের উপর, ফিজিক্সের চ্যাপ্টার 1-এর উপর। ঠিক আছে, আজকে আমরা হোলি কেবল ম্যাথমেটিক্যাল আলোচনা করব। আমি আশা করব তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা কি এই অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার আছে। সো বেসিক যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে এই অধ্যায় থেকে যে আমার সূত্রগুলো আসে, আচ্ছা আমি সাইটে লিখে রাখি কারণ ওইগুলো আমার পরে লাগবে। সো ফার্স্ট অফ অল যে সূত্রটা কাজে লাগবে সেটাকে আমরা বলি এল অর ডি ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। যেহেতু এই ভিডিওটা ম্যাথমেটিক্যালের উপরে, সুতরাং এখানে আমি আর এগুলোর সিম্বলের নামগুলো বলতেছি না। এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, এটা বোঝার কিছু নাই। এটা হচ্ছে সমাপতন, এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। এগুলো আশা করি তুমি ভালো করে জানো, সো এগুলো বোঝার কিছু নাই। অ্যান্ড এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে এল প্লাস সি ইন্টু এল সি, এভাবে লিখে প্রকাশ করা যায়। তবে আমরা একটাই রাখতেছি, কারণ একটা দ্বারা সবগুলো এই সমাধান করা যাবে। এখানে একটা বিষয় আছে যে মাইনাস প্লাস মাইনাস ইরর, এই বিষয়টা একটা অনেক সূত্রে দেওয়া থাকে, অনেক বইয়ে দেওয়া থাকে এই সূত্রটা। তবে আমার মনে হয় না এতটা ইম্পর্টেন্ট এটা, যেহেতু আমাদের যেই সকল ম্যাথগুলো আসে সেখানে এটা দেওয়া থাকে না। তবে ভয় পাওয়ার কিছু নেই, যদি এরকম দেওয়া থাকে কোয়েশ্চেনের ধরো একটা কোয়েশ্চেন, এটা যদি কোয়েশ্চেন হয় আর শেষে যদি দেওয়া থাকে যান্ত্রিক ত্রুটি, এরকমভাবে যদি বলা থাকে যান্ত্রিক ত্রুটি, দেন এখানে যদি বলা থাকে মাইনাস, যদি বলা থাকে 0.25, আচ্ছা একটু চিন্তা করো, যদি এরকম বলা থাকে মাইনাস 0.25, এখানে তুমি সূত্রটা লিখবা মাইনাস প্লাস মাইনাস ইরর, লেখার পর ওইখানে বলছে মাইনাস 0.25, তুমি এখানে এই মাইনাসটা 0.25 দিবা। ঠিক আছে, এখানে এর জায়গায় 0.25, দেন এই মাইনাসের মাইনাস প্লাস হয়ে যাবে। সো এটা ততটা ডিফিকাল্ট কিছু না, বাট একটু বলে রাখলাম যাতে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। আবার এখানে যদি যান্ত্রিক ত্রুটি কিছু দেওয়া না থাকে, কেবল সংখ্যা দেওয়া থাকে, যেমন 0.25 দেওয়া থাকে, আর আগে যদি মাইনাস না থাকে, এখানে এসে কী হবে, সেটা মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর লাগবে সেটা হচ্ছে গোলকের, হ্যাঁ, গোলকের আয়তন। আয়তনের যে সূত্র সেটা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, এন্ড হচ্ছে সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এল, অথবা এইচ যাই দিই, পাই আর স্কোয়ার এল। আচ্ছা, আমি বিশ্বাস করতেছি যে এইগুলা, এই তিনটা সূত্র 2, 3, এই তিনটা সূত্র তোমাদের সকলেরই জানা আছে। এই তিনটা যদি জেনে থাকো, এখন আমাদের ম্যাথমেটিক্যাল সমাধানগুলো করতে খুব কমফোর্টেবল ফিল হবে। তাহলে প্রথমে আমি যেটা লিখে রাখছি, দেখতে পাচ্ছ যে ফার্স্ট অফ অল একটি আয়তাকার বক্সকে, ঠিক আছে, আবার দেখো ভালো করে দেখো। ঠিক আছে, আমি যা বলবো কথাটা হচ্ছে কোশ্চেনটা আগে বুঝতে পারো, এটা হলো ফ্যাক্ট। কি বললাম, যে একটি আয়তাকার বক্সকে সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করা হচ্ছে। আচ্ছা, আয়তাকার বলেই আমার মাথায় চলে আসবে এরকম একটা বক্স থাকবে, সেটা কি আয়তাকার। ঠিক আছে, তাহলে আয়তাকার বক্সকে কি দ্বারা, সেন্টিমিটার স্কেল দ্বারা। সো আমার একটা স্কেল থাকবে, যে স্কেলে কি থাকবে, দেখো একটু ইমাজিন করো, কোয়েশ্চেন পড়বা এবং ইমাজিন করবা। এটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করা হচ্ছে, এর এল দেওয়া আছে, এটাকে এল বা এম দিই, এম দিলে বুঝতে সুবিধা হবে। এম দেওয়া আছে, বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। ঠিক আছে, আর আয়ত, আচ্ছা এইচ হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা এখানে এল অবলিক দিয়ে দিই, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে, এইচ অবলিক এল। ঠিক আছে, আর এটা আবার ক্লিয়ার করে দিই, হচ্ছে এইচ অর এল, এটা হচ্ছে উচ্চতা। এবং আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। আচ্ছা, এখানে আরেকটা সূত্র লিখে রাখি, এটাও তোমরা জানো, এটাও এত জটিল কিছু না। সেটা হচ্ছে আমরা যে বলি চূড়ান্ত ত্রুটি, এটা হবে সর্বনিম্ন পরিমাপ্য মান ডিভাইড বাই 2। আর মডুলাস দিছি কারণ ওইটা মাইনাস, এখানে চিন্তা করা হবে না, মডুলাস বাদ দিয়ে দেওয়ার সমস্যা নেই, এখন জটিল করে তো বাবার কিছু নেই। ঠিক আছে না এখানে। আর একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই
পরিমাপ্য মান। এখানে 100 দ্বারা তুমি ইনটু করতে পারো, কারণ ওইটা যদি আপেক্ষিক ত্রুটিকে যদি তুমি শতকরায় প্রকাশ করতে চাও তখন তুমি সেখানে কি 100 দিয়ে গুণ করতে পারো। আচ্ছা, ওইটা ফ্যাক্ট না, সো আমার এটুকু জায়গা হলেই হবে, এটুকু জায়গা হলেই সেটা হবে। তাহলে দেখো আমি কোশ্চেনটা পড়তে পড়তে এতটুকু বুঝতে পারছি যে সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করা হবে, তার মানে আমার একটা স্কেল আছে সেন্টিমিটার, এন্ড দেন আমাকে বলছে কি এম দেওয়া আছে, আমি যদি এখানে আবার লিখি এম দেওয়া আছে 10 সেন্টিমিটার, এন্ড বি দেওয়া আছে, বি মানে হচ্ছে কি এম হচ্ছে মূল স্কেল পার্ট আর বি হচ্ছে কি আমার প্রস্থ। ও আচ্ছা, সরি এটা এখানে এম না, এটা অ্যাকচুয়ালি এলই থাকবে, এল এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, আর এটা প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, প্রস্থ হচ্ছে আমার 9 সেন্টিমিটার অ্যান্ড হচ্ছে উচ্চতা এইচ হচ্ছে আমার কত 8 সেন্টিমিটার। গুড, ঠিক আছে। এখন বলছে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি, আয়তন। তাহলে প্রথমে আমাকে আয়তন নির্ণয় করতে হবে, আয়তন নির্ণয় করার পর আমার আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি কি প্রথম আয়তন কীভাবে নির্ণয় করবো, দৈর্ঘ্য, প্রস্থ অ্যান্ড হচ্ছে উচ্চতা, তিনটে গুণ করলে আমার আয়তন চলে আসবে না? সো আয়তন চলে আসলে ওইটার আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো। ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে আমি দেখতেই পাচ্ছি এখানে যে আমার দৈর্ঘ্য দেওয়া আছে অ্যান্ড প্রস্থ দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আমার কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এগুলো দেওয়া থাকলে আমরা জানি কি এটা হচ্ছে কি একটা আয়তাকার বক্স। সো আয়তাকার বক্সের আয়তন কি বলো, দৈর্ঘ্য মানে এ ইন্টু বি ইন্টু সি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এল ইন্টু বি ইন্টু এইচ। এটা হচ্ছে আয়তন নির্ণয় সূত্র। তার মানে তিনটা গুণ করতে হবে, তিনটা তাহলে গুণ করো, তাহলে কত আসে 10, 9 অ্যান্ড হচ্ছে 8, 72, 720, 720 সেন্টিমিটার। আচ্ছা দেখো, এতটুকু বুঝতে পারছো? এটা হচ্ছে একদম সামান্য কনসেপ্ট প্রয়োগ করলে আশা করি এই বিষয়টা আসার কথা, যে আমি কি করলাম একদম ইজিলি আয়তন বের করলাম, সেটা হচ্ছে আমার 720 সেন্টিমিটার কিউব এখানে আয়তন। এখন তোমার কি বের করতে হবে, আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি বের করার জন্য তুমি এই আয়তনের উপর কি আপেক্ষিক ত্রুটি বের করতে পারবা না, কারণ কি দেখো এটা হচ্ছে একটা আয়তাকার বক্স, আয়তাকার বক্সে যখন আমি স্কেল দ্বারা পরিমাপ করছি, একদম সাধারণভাবে চিন্তা করো, এটা হচ্ছে আয়তাকার বক্স, এই আয়তাকার বক্সকে যখন আমি স্কেল দ্বারা পরিমাপ করছি, তখন আমি যখন হাতে পরিমাপটা করবো তখন পরিমাপ তো 100% নিখুঁত হবে না তো, এখানে অবশ্যই ভুল আসবে। সো কতটুকু ভুল আসবে সেটা তো আমাকে ধরতে হবে। এখন কতটুকু ভুল সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে? তার মানে এখানে আমি একটু মুছে ফেলি, কতটুকু ভুল সেটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। দেখো এটা হচ্ছে আমার কি আয়তন, এটা আমার লাগবে আয়তন। এখন আমি চূড়ান্ত ত্রুটি বের করবো। দেখো চূড়ান্ত ত্রুটি, সো চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি, আমি বললাম যে দেখো এখানে সূত্র দেখো, চূড়ান্ত ত্রুটি হচ্ছে সর্বনিম্ন পরিমাপ্য মান এবং হচ্ছে 2 ডিভাইড বাই। এখন সর্বনিম্ন পরিমাপ্য মান কি, আমি যখন বললাম যে এই আয়তনটা সেন্টিমিটার স্কেল দ্বারা পরিমাপ করছি, তার মানে সেন্টিমিটার সর্বনিম্ন মান হচ্ছে কত 1 সেন্টিমিটার, ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে দেবো 1 সেন্টিমিটার, আর বলছে কি নিচে হবে আমার কি যে 2 দ্বারা আমাকে ডিভাইড করতে হবে, তার মানে এখানে কত আসছে 0.5 এবং এটা হচ্ছে আমার সেন্টিমিটার। এখন বলো আমি যে পরিমাপ করলাম একটা আয়তাকার বক্সকে পরিমাপ করলাম, আয়তাকার বক্সের প্রত্যেক সেন্টিমিটারে আমার 0.5 সেন্টিমিটার আমার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যতটুকু পরিমাপ করলাম তার ক্ষেত্রে আমি পরিমাপ করছি দৈর্ঘ্য পরিমাপ করছি 10 সেন্টিমিটার। দেখো দৈর্ঘ্য পরিমাপ করছি 10 সেন্টিমিটার। এখন আমার চূড়ান্ত ত্রুটি হচ্ছে এখানে প্লাস মাইনাস দিয়ে রাখো, প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আমার দৈর্ঘ্য আর প্লাস মাইনাস 0.5। আসলে এই পুরো লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা মিনস করতেছে যে 10 সেন্টিমিটার চেয়ে 5 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার বেশি হতে পারে, তার মানে 10.5 সেন্টিমিটার হতে পারে, আর এটা থেকে মাইনাস করলে 9.5। তার মানে আমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করলাম সেটা সর্বোচ্চ মান 10.5 পর্যন্ত হতে পারে, সর্বনিম্ন মান 9.5 হতে পারে দৈর্ঘ্যের ক্ষেত্রে। ঠিক সেম ওয়েতে প্রস্থের ক্ষেত্রে আমার 8.5, প্রস্থের ক্ষেত্রে 8.5 এবং সর্বোচ্চ 9.5 হতে পারে। উচ্চতার ক্ষেত্রে আমার কত 7.5, সর্বোচ্চ 8.5 হতো। এর ভিতরে মানটা আপ ডাউন করতে পারে, ওইটা হতে পারে এরকম হতে পারে যে এই আমি যে এটার ক্ষেত্রে বলি যে 8.6 হতে পারে, 8.9 হতে পারে। সো 9.5 এর ভিতরে যে কোনো একটা মান হবে, যেহেতু আমি হাতে মানে মানটা বের করছি, এটা তো একদম প্রপারলি নিখুঁত হবে না। বুঝে আসছে? আমি যতটুকু বললাম ততটুকু ক্লিয়ার তো? সেজন্য কি আমার সর্বনিম্ন একটা ভ্যালু আনতে হবে, সর্বোচ্চ একটা ভ্যালু আনতে হবে এবং তার ডিফারেন্সটা বের করতে হবে। এরকম একটা ম্যাথস তোমাদের বই আছে
বই খুললে দেখবা একদম শেষের দিকে ম্যাথটা আছে। তার মানে এখানে তুমি সর্বনিম্ন মান বের করো, সর্বনিম্ন মান। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমি যদি এখানে সুন্দর করে লিখি, দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ আয়তন আছে, একবার আয়তন করে ফেলি। সর্বোচ্চ আয়তন কত হবে? দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার 10 ছিল, তার মানে 10.5, যেহেতু সর্বোচ্চটা হচ্ছে, আর ইন্টু আর ওটা ছিল কত 9, তার মানে 9.5, আর একটা ছিল 8.5, এটা ইন্টু করবো, তার মানে এখানে আমার মান আসবে, একটা মান আসবে। আচ্ছা, এখন সর্বনিম্ন আয়তন। সো আয়তনটা বের করা চাইলে এখানে আসবে 9.5, এখানে আসবে 8.5, এখানে আসবে 7.5। সো এগুলো একটা ভ্যালু করলে এখানে আসবে সেন্টিমিটার কিউব, এখানে আসবে সেন্টিমিটার কিউব, এরকম একটা ভ্যালু আসবে। আর আমার প্রপার আয়তন আমি যে মানটা দেওয়া আছে ওইটা আয়তন বের করছি 720 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? এখন ইজিলি কি করব, যে আমার যে ফিক্সড মানটা যেটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা থেকে এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, অ্যান্ড দেন এখানে একটা মান আসবে, এটা থেকে এটা বিয়োগ করবো, কারণ এটা বেশি আসবে। কেন বেশি আসবে? আমরা 10.5 নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম এই আয়তন বের করার জন্য, এখানে দৈর্ঘ্য নিয়েছিলাম 10, ওইখানে 10.5 নিয়েছিলাম, 9.5 নিয়েছিলাম, 8.5, কারণ ওইখানে একটা ভ্যালু বেশি আসবে। আমি যদি এই ঘরটাকে ফাঁকা রাখতেছি, আমি একটু ক্যালকুলেট করবো না, তোমরা করে নিও, মাইনাস এবং এটা দেবো 720, এটা কি হবে? আমার হবে, এটা হচ্ছে ডেল বি, এটা হচ্ছে সর্বোচ্চ আয়তন B1 ধরলে, এটা হচ্ছে ডেল বি। আচ্ছা, এখানে B1 না ধরি, সর্বোচ্চ আয়তন, এখানে ডেল B1 ধরি, কারণ এখানে ডেল B1 দুটো আসবে, ডেল B2 আর হচ্ছে ডেল B2। তাহলে ডেল B1 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে এখানে আসতেছে কত? আমার আসবে 127.875, এরকম সামথিং আসবে, ঠিক আছে। আর এখানে কি করব? এখানে দেখো আমরা এখানে এসে 9.5, কিন্তু এখানে আমরা ধরে নিয়েছিলাম 10, এই যে এটার ক্ষেত্রে আবার নিয়েছিলাম 9, এটা দিয়েছে 8.5, তার মানে এটা থেকে এটা কম আসবে, সুতরাং এটাকে আমি সামনে রাখবো। তাহলে 720 মাইনাস এই যে এই ফাঁকা ঘরটা হচ্ছে এটা, এই যে সর্বনিম্ন মানের একটা ভ্যালু আসবে ওইটা, এখন ওইটা থেকে বিয়োগ করলে এখানে আসবে 114.375, এরকম সামথিং আসবে সেন্টিমিটার কিউব। তাহলে দেখো তো এখানে এটা বড় না এটা বড়? অবভিয়াসলি এটা বড়, তাই না? 127। সো এই 127কে আমরা মানে অ্যাকচুয়াল চূড়ান্ত ত্রুটি ধরবো, এটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি কত? 127.875 সেন্টিমিটার কিউব। এখন বলতে পারো যে তুমি তো আগেই বললা যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে সর্বনিম্ন মান বাই 2, ওইখান থেকে তুমি সর্বনিম্ন মান যখন সেন্টিমিটার ছিল, তার মানে একটা ভ্যালু ছিল যে একটা একক গড় ছিল, সেই একক গড়ের একটা মান ছিল কত 1, ওই 1কে আমরা 2 দ্বারা ভাগ করছি, আর যে 0.5 আসছে ওইটাই তো আমার চূড়ান্ত ত্রুটি হওয়ার কথা। এটা হতেই পারে, এরকম কোশ্চেন অ্যারেজ হতেই পারে। সুতরাং এখন মনে রাখো যে ওইটা অ্যাকচুয়ালি চূড়ান্ত ত্রুটি না, কারণ আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো মান নিয়েছি, ওইটা তো এক এক করে নিয়ে নেই। আমরা দৈর্ঘ্য নিয়েছি 10 একক, প্রস্থ নিয়েছি 9 একক, এবং কি উচ্চতা নিয়েছি 8 একক, সুতরাং ওইগুলো তো এক একক না, যেহেতু এক এককের অধিকে মানে আধিক্য আছে, সুতরাং সেটাকে আমরা কি 0.5 হিসাব করে, এখানে 0.5 হিসাব করে আমি আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো না। আমরা জানি আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। এখানে চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে আমি যে এক এককের জন্য মান নিয়েছিলাম 0.5, ওইটা দ্বারা পরিমাপ করতে পারবো না, ওইখানে ভুল আসবে। আর আমরা কি একক যে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়েছিলাম ওইগুলো কি এক একক না, ওইগুলো হচ্ছে 10 একক, 9 একক, 8 একক, এবং ওইগুলার মেজারমেন্ট মানে ওইগুলার আয়তন বের করছি, সো ভ্যালুটা কি বিশাল আসছে। সুতরাং আমাকে চূড়ান্ত ত্রুটিটাও ওইভাবেই বের করতে হবে। তার মানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে অ্যাকচুয়াল চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমার 127.875। ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম, এতটুকু ক্লিয়ার। এখন এটা যদি হয় তাহলে আপেক্ষিক ত্রুটির সহজে সূত্র, আমরা আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি ব্যবহার করা মান, তাহলে আমরা লিখতে পারি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি হচ্ছে 127.875 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই পরিমাপ করা মান। এই দেখো আমরা পরিমাপ করছিলাম কত 120, সো এটা হচ্ছে আমাদের পরিমাপ মান 720 সেন্টিমিটার কিউব। এখন দেখো সেন্টিমিটার কিউব কাটা যাবে, তাহলে এটাতে ভাগ করলে আমার অ্যাকচুয়াল মান আসবে কত 0.1776, এরকম মান আসবে। এখন যদি এটাকে তুমি কি আপেক্ষিক ত্রুটি পেয়ে গেছো, এটা হচ্ছে তোমার কি আপেক্ষিক ত্রুটি। এখন এটাকে তুমি শতকরা প্রকাশ করতে চাও, তার মানে এখানে তুমি 100 দিয়ে গুণ দিয়ে দাও, এখানে আসবে 17.76%। সো তুমি যখন শতকরা প্রকাশ করো অবভিয়াসলি পার্সেন্ট দিবা, আর যদি এভাবে প্রকাশ করতে চাও কিছু দেওয়া লাগবে না, তুমি এটুকু মুছে এখানে কেবল এই ভ্যালুটা রাখলেই হবে, ঠিক আছে।
তাহলে এই কোয়েশ্চেনটাই মূলত ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে এটার ইম্পর্টেন্স খুবই বেশি। সো এটাকে যদি আরেকটু ক্লিয়ারভাবে বলে দিই যে এতটুকু বাদ দাও, যে প্রথমে আমি কী করবো, আমার একটা মান দেওয়া আছে, দেখো আমার ফিল চাও বোর্ডে ফিল দেওয়ার কারণে একবার যদি লিখে ফেলো তাহলে তুমি আমার কথাগুলো শুনো এবং খাতার সাথে মিলাও। যে প্রথম আমরা কী বের করবো, আমার দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এখন আমি যদি আমাকে বলছে আপেক্ষিক ত্রুটি বের করতে, এখন আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমরা জানি চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপ করা মান। তাহলে আমরা পরিমাপ করা মান যে মানগুলো দেওয়া আছে ওইগুলো গুণ করলেই আমরা কি আয়তন পেয়ে যাবো। সো ওইটা হবে আমার কি পরিমাপ করা মান, ঠিক আছে। এখন আমাকে বলছে কি এই আপেক্ষিক ত্রুটি বের করার জন্য চূড়ান্ত ত্রুটি লাগবে। সো চূড়ান্ত ত্রুটি কোনটা নেব, আমি তো প্রত্যেক এককের জন্য চূড়ান্ত ত্রুটি পাচ্ছি হতো যে একটা আমার বলাই আছে সেন্টিমিটার স্কেলে মাপা হচ্ছে, তাহলে সেন্টিমিটার স্কেলে সর্বনিম্ন মান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে ওইটা থেকে যখন আমি বিয়োগ করব, 2 দ্বারা ভাগ করবো, আসবে 0.5 সেন্টিমিটার। এখন ওইটা কি চূড়ান্ত ত্রুটি নিব না, ওইটা নিব না। আমরা ওই কী করবো, যে এই মানগুলো দেওয়া ছিল ওইগুলোর সাথে প্লাস মাইনাস 0.5 দেবো। প্লাস মাইনাস দেওয়ার কারণ হচ্ছে একটা সর্বোচ্চ মান পাবো, একটা সর্বনিম্ন মান পাবো। সো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান উভয় ক্ষেত্রে আমরা কি এই পরিমাপ করা মান দ্বারা বিয়োগ করবো। বিয়োগ করার পর আমার যেটা সর্বোচ্চ ভ্যালু আসবে, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 127, একটা ছিল 114, আমরা 114টা নিব না, এটা হচ্ছে কম। সো সর্বোচ্চ ভ্যালুটা নিব, সর্বোচ্চ ভ্যালু নেওয়ার পর যেই সর্বোচ্চ ভ্যালুটা আসবে ওইটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তাহলে ওই চূড়ান্ত ত্রুটিকে আমি আমার এই অ্যাকচুয়াল মান দ্বারা ভাগ দিয়ে দেবো, বাস আমার আপেক্ষিক ত্রুটি চলে আসবে। আমি যদি শতকরা প্রকাশ করতে চাই 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছো, চিল মুড। তাহলে এখন সেকেন্ড ম্যাথটা দেবো, সেকেন্ড ম্যাথ, ঠিক আছে। হয়তো টাইম কনজিউম হচ্ছে বেশি, হচ্ছে 6 নম্বর ম্যাথ ছিল। বাকিগুলো এত টাইম লাগবে না। তবে দেখো 2 নম্বরের ক্ষেত্রে দেখো কি বলা হয়েছে যে মাত্রার সমীকরণের সাহায্যে s = ut + ½ এর স্কয়ার এর শত যাচাই করো। তার সমীকরণটা কি ছিল, s = ut + ½ এর স্কয়ার। দেখো এখানে এই সূত্র থাকতে পারে b² = u² + 2as, এরকম সূত্র থাকতে পারে b = u + at, এরকম যে কোনো সূত্র থাকতে পারে, ঠিক আছে। আমি যদি একটা বুঝতে পারি ভালো করে তাহলে বাকিগুলো বুঝতে আমার সমস্যা হবে না। তাহলে প্রথমটা দেখাই নেই, এটা দেখতে তো জটিল মনে হচ্ছে সূত্রটা, আসলে এটা জটিল না। এখন আসো আমরা কিভাবে এটা সমীকরণের সত্যতা যাচাই করব, ঠিক আছে। এটা হচ্ছে s হচ্ছে কি দূরত্ব, তাহলে দূরত্ব কত হবে, l হবে অবভিয়াসলি। তাহলে এই lটা হচ্ছে আমার কি দূরত্বের মাত্রা। তাহলে এখানে দেখো আমার আছে কি ut + ½ এর স্কয়ার। সো আমাকে এখানে বোঝাতে হবে যে এখানে প্রত্যেকটা পোরশনে মাত্রা আসবে আমার l, প্রত্যেকটা পোরশনে মাত্রা আসবে কত l। সো এটা আমাকে বের করতে হবে। আসলে এই মাত্রা সমীকরণের সত্য যাচাই করার জন্য আমাকে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা জানি কি প্রত্যেকটা রাশি, যেমন আমি যদি উদাহরণ দিই, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে দান, ঠিক আছে। সো দানের সাথে কি আমি আটা যোগ করতে পারবো, আটা এটা হচ্ছে দান আটা। সো দানের সাথে কি আটা যোগ করা যাবে, মানে অ্যাকচুয়ালি এটা যদি বলি 1 কেজি এবং এটার সাথে কি এটাকে আমি কি একদম কম্বাইন করতে পারবো, অবভিয়াসলি না। যেহেতু কম্বাইন করার জন্য বা তুলনা করার জন্য, তুমি বুঝতে পারো তুলনা করার জন্য আমি কি দানের সাথে আটা তুলনা করতে পারবো না, আমি দানের সাথে দান তুলনা করতে পারবো। এটা যেরকম একদম চূড়ান্ত সত্য, মানে একদম ফিক্স যে দানের জন্য আমাকে তুলনা করার বস্তু দানই লাগবে, আটার জন্য আটা লাগবে, এরকম যেরকম বস্তুর জন্য যেরকম লাগবে। সুতরাং এটাও মাথায় রাখো যে আমরা যখন সমীকরণ সত্য যাচাই করবো তাহলে প্রত্যেকটা রাশির মাত্রা একই হতে হবে, প্রত্যেকটা রাশির মাত্রা কি একই হতে হবে। তার মানে আমি জানি কি দূরত্বের মাত্রা হচ্ছে কি l। তাহলে আমাকে এখানে এই প্রত্যেকটা আলাদা আলাদা পোরশন, এটাকে আমি একটু সুন্দর করে লিখে রেখে আবার যে s = ut + ½ at²। আমি বললাম এটার মাত্রাও l হতে হবে, এটার মাত্রাও l হতে হবে, এটার মাত্রাও l হতে হবে। আমি যদি প্রমাণ করতে পারি যে প্রত্যেকটা পোরশনের মাত্রা হচ্ছে l, তাহলে আমার সমীকরণের সত্য যাচাই হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম যে একই জাতীয় রাশির যোগ বিয়োগ সমতা সম্ভব, একই জাতীয় রাশি। তাহলে একই জাতীয় রাশি এখানে দেখো এটাকে যদি আমি ভাঙি সর্বশেষ আমি এটা পাবো, এটাকে ভাঙলে সর্বশেষ আমি এটা পাবো। তাহলে এটা যোগ করে আমি মানে যোগ বিয়োগ করে তুলনা করতে পারবো। তাহলে কি বললাম একই জাতীয় রাশির যোগ বিয়োগ সম্ভব। আমি এখানে s প্লাস বা এখানে ইকুয়াল দিয়ে আমি যে একই জাতীয় রাশির যোগ বিয়োগ করছি, এখানে l যোগ করছি, এখানে আমি কি s + l যোগ করতে পারবো না, এটা আমাদের সংজ্ঞায় নাই। সংজ্ঞায় কি ছিল যে একই জাতীয় রাশির যোগ বিয়োগ মানে করতে হবে। তাহলে দেখো এখানে আমি প্রথম পোরশনটা নেই, সেটা হচ্ছে আমার s, এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডে আমার হচ্ছে s দূরত্ব। সো দূরত্বের মাত্রা কি আমার l। তাহলে ডান পাশের আমাদের দুইটা পোরশন আছে, উভয় পোরশনের মাত্রা কি আসতে হবে l আসতে হবে। তাহলে প্রথম পোরশনটা দেখো সেটা হচ্ছে ut। সো u হচ্ছে কি, u হচ্ছে আমার আদিবেগ, u হচ্ছে কি আদিবেগ। সো আদিবেগের মাত্রা হচ্ছে কি যে দূরত্ব বাই সময়, সুতরাং এটা হবে lt ইনভার্স।
তাহলে এখানে টি আছে গুণাকারে, ঠিক আছে, তার মানে এই টি এবং এই টি কি আমার কাটা, তাহলে এখানে অ্যাকচুয়াল থাকতেছে কি এল। ওকে, এখন এই যে সামনে যে সহগ আছে, দেখো দ্বিতীয় পোর্শন আগে সামনে সহগ আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের একটা পোর্শন, আর সেকেন্ড হচ্ছে হাফ এট স্কোয়ার। এখানে মাথায় রাখো এই হাফ যেহেতু একটা সংখ্যা, এর তো মাত্রা আসবে না, সুতরাং যেটার মাত্রা আসবে আমরা সেটুকু নিব, তাহলে এট স্কোয়ার নিব, তাহলে এ হচ্ছে আমার ত্বরণ। সো ত্বরণের মাত্রা আমরা জানি কি LT ইনভার্স 2, LT ইনভার্স 2 আমরা জানি। এ দেখো ত্বরণ, ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে ব্যাক বাই সময়। সো আমরা ব্যাক একবারে এটা লিখে ফেলতে পারি, অথবা আমরা একটু ভাঙাই, সেটা হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময় ডিভাইড বাই সময়, সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করলাম, তাহলে সরণটা কত হচ্ছে, সরণ হচ্ছে এল এন্ড হচ্ছে সময়। এখন এইটিকে আমরা উপরে নিয়ে আসলে সেটা কি হবে ইনটু 1/t এরকম হবে, তাহলে এটা লিখতে পারি আমি এইভাবে যে এল ডিভাইড বাই টি স্কোয়ার। সো নিচে উপরে আসলে এটা হবে LT ইনভার্স 2, এতটুকু তো জানো, ঠিক আছে। তাহলে LT ইনভার্স 2 এটা আসে কি আমার কেবল ত্বরণের মাত্রা, তাহলে আমি এটা লিখি এই যে এর পরিবর্তে কেবল লিখলাম LT ইনভার্স 2, এখন টি স্কয়ার আছে, তার মানে টি স্কয়ার, তাহলে a - 2 + 2 কাট, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার থাকতেছে কি L। সো এভাবে তুমি যে কোনো সংখ্যা সমীকরণের মাত্রা সমীকরণের সত্যতা যাচাই করতে পারো, ঠিক আছে। ওকে, এবার আসো থার্ড। ওকে, এবার আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করব। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে দেখো আমি একটু ফাস্টলি পড়াচ্ছি, দণ্ডের দৈর্ঘ্যের মূল স্কেল দেখো এখানে মূল স্কেল বলা আছে, মূল স্কেল 22 সেন্টিমিটার, মূল স্কেল তার মানে এম হচ্ছে 22 সেন্টিমিটার। এন্ড দেন বলছি কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, তার মানে BC এর 20 ভাগ, আর কি বলছে মূল স্কেল MC MS, BS এর 20 ভাগ MS এর 19 ভাগের সমান। তো একটু মানে আমি যা বললাম প্রথম কোশ্চেনটা পড়বা, তারপর এই কোশ্চেন থেকে তুমি কি বুঝতেছো ওইটা তুমি লিখবা, হ্যাঁ ওইটা লিখবা বা অনুমান করার চেষ্টা করবা, মাথায় একটু ঢুকাবা যে আসলে আমি কি পড়তেছি, ওইটা একটু মানে এটা একদম চিত্রে কনভার্ট করার চিন্তা ভাবনা করবা, মাথায় মানে ক্যাচ করার চেষ্টা করবা, চোখের সামনে ভাসিয়ে আনতে চেষ্টা করবা, তাহলে ওইটা ভালো করে বুঝতে সুবিধা হবে। এন্ড দেন বললাম কি এই মূল স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। এখানে বলছে যে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। দেখো আর বলছে কি বি হচ্ছে কত 12, এটার একক থাকে না, বাইরে সর্বদা একক থাকে না, এটা আসলে জানো। আর দণ্ডের মূল দৈর্ঘ্য কত আমাকে বলছে যে দণ্ডের মূল দৈর্ঘ্য, সো এলটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা জানি কি L = M + B × BC। দেখো তোমার প্রত্যেকটা মানে দেওয়া আছে, এখানে M দেওয়া আছে, দেখো 22 সেন্টিমিটার, তো আমি এখানে লিখতে পারি যে 22 সেন্টিমিটার। আর বলছে কি তোমার B, এখানে B দেওয়া আছে, তাহলে প্লাস B হচ্ছে তোমার কত 12। এখন কথাটা হচ্ছে BC তোমার ডাইরেক্টলি দেওয়া নাই, BC এখন তুমি BC বের করতে পারো, BC = S/M। সো S টা হচ্ছে কি S হচ্ছে এই দেখো এখানে যা বলা আছে মূল স্কেলের এক গড়ের দৈর্ঘ্য, তাহলে মূল স্কেলের এক গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1, এটা কি অবশ্যই মিলিমিটার 1 মিলিমিটার, এবং n হচ্ছে ওই মূল স্কেলের ভাগ সংখ্যা। তো মূল স্কেলের ভাগ সংখ্যা কত দেখো তো, মূল স্কেলের এই এখানে দেওয়া আছে, সরি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n, সো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত 20, দেখো এখানে 20 দেওয়া আছে, তাই তো। এখন এভাবে তুমি বের করতে পারো, তাহলে এখানে আসবে মোস্ট প্রবাবলি 0.05 মিলিমিটার এটা আসবে, তার মানে এই 0.05 মিলিমিটার এটা হচ্ছে তোমার কি BC। তার মানে এখানে যদি তুমি BC দিয়ে দাও, এটা সরি BC পরিবর্তে 0.05, এখন এটা দ্বারা এটা গুণ দাও, এটা দ্বারা এটা গুণ দিয়ে এটার সাথে যোগ করে দাও, আগে গুণটা করবা, ঠিক আছে, আগে গুণ করে তারপর যোগ করে দিবা, তার মানে একটা ভ্যালু চলে আসবে, ওইটা হবে তোমার মূল স্কেলের আর দৈর্ঘ্য। এখন এখানে আরেকটা ওয়াই আছে BC বের করা, আমি ওইটা দেখাইনি। সো BC কিভাবে বের করবো, BC বের করা আরেকটা ওয়াই হচ্ছে আমার এখানে দেওয়া আছে কত মূল স্কেলের 19 ভাগ, হ্যাঁ মূল স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। তাহলে আমি বের করবো কি ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত, এখানে আমি 19কে 20 দ্বারা ভাগ দিয়ে দেবো, তাহলে এখানে আসবে আমার সামথিং 0.95 এরকম আসবে, এবং এই 0.95 কে 1 থেকে বিয়োগ দিয়ে দেবো, 1 - 0.95, তখন আমার চলে আসবে 0.05, এটা চলে আসবে। এভাবে তুমি BC এর মান বের করতে পারো, আর তুমি যে ডাইরেক্টলি সূত্র দিয়ে বসা আছে তাও, যেহেতু এখানে আছে মানে মূল স্কেলের এক গড়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তুমি এই সহজে এইভাবে করতে পারো। আর যদি এই কথাটা দেওয়া না থাকতো তাহলে তুমি এভাবে বের করতে, যে ভার্নিয়ার স্কেলের যে মূল স্কেলের যে দৈর্ঘ্য ছিল 19, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য
বা গড়ের সংখ্যা ছিল 20, ওইটা দ্বারা ভাগ করে অ্যান্ড দেন যে মানটা আসবে ওইটাকে 1 থেকে বিয়োগ দিলেই প্রাপ্ত মানটা চলে আসবে। এটা একদম সোজা ম্যাথ ছিল। অ্যান্ড 4 নাম্বার ম্যাথটা হচ্ছে ওইখানে ওয়ার্ক করে দেওয়া আছে, ওইটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা, এখানে দেওয়া আছে একটা গোলক অ্যান্ড হচ্ছে একটা বেলুন, একটা গোলক এবং হচ্ছে কি বেলুন। এখানে আমার ডাইরেক্টলি ডি এর মান দেওয়া নাই, মানে ব্যাস বলা নাই, তবে ডি বের করার জন্য আমার যা লাগবে সবগুলো দেওয়া আছে। আচ্ছা আমরা কোশ্চেনটা পড়ি, সেটা হচ্ছে বেলুনের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। বেলুনের ব্যাসার্ধ, বেলুন, হ্যাঁ বেলুনের। সো বেলুন সম্পর্কিত যে সকল তথ্য আছে আমরা সব থেকে দেখে নিই। যে বেলুনের এই দেখো ডিতে হচ্ছে ব্যাস, এবং সেই ব্যাসকে যখন 2 দ্বারা ভাগ করে দেবো তখন চলে যাবে ব্যাসার্ধ। সো আমরা আগে ব্যাসটা বের করি ডি। সো আমরা ডি জানি কি, হ্যাঁ এল প্লাস সি ইন্টু এল সি, প্লাস মাইনাস ইরর, যেহেতু এখানে যান্ত্রিক ত্রুটি নাই সো ওইটা আমরা লাগতেছি না। তাহলে এখানে আমার এল লাগবে। সো এল এখানে, আচ্ছা এখানে অবলিক দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি, এখানে হচ্ছে এল সি। তাহলে এল হচ্ছে তোমার কত এখানে 6.5 অ্যান্ড দেন হচ্ছে তোমার সি হচ্ছে 12, সি হচ্ছে সরি এখানে প্লাস হবে, প্লাস 12 ইন্টু এল সি হচ্ছে 0.05, এটা হচ্ছে মিলিমিটার। আচ্ছা মিলিমিটার, ও আচ্ছা 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 আচ্ছা, তোমার এই ম্যাথটার ক্ষেত্রে দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে একটা মিস্টেক করে আসছি, সেটা হচ্ছে আমার এককটা আমি করে নেই। এখানে বলা ছিল আমার মূল স্কেল পার্ট হচ্ছে 22 সেন্টিমিটার। আমি এটা আবার করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এখানে আমার দেওয়া আছে কি, বিসি আসছিল 0.05 মিলিমিটার, আর এখানে এম দেওয়া আছে 22 সেন্টিমিটার, আর কি আছে বি দেওয়া আছে 12। তার মানে এম হচ্ছে এম, এটা হচ্ছে এল, এল ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি। এম হচ্ছে তোমার কত 22 সেন্টিমিটার, 22, তার মানে এই সেন্টিমিটারকে তুমি মিলিমিটার নিয়ে যাও, মিলিমিটার নিয়ে গেলে এখানে তোমাকে 100 দ্বারা গুণ করতে হবে, হ্যাঁ সরি 10 দ্বারা গুণ করতে হবে, 10 অ্যান্ড হচ্ছে এটা প্লাস বি ইন্টু বিসি। সো বি ছিল 12 ইন্টু বিসি হচ্ছে 0.05, ঠিক আছে, এটা গুণ করতে হবে। কারণ এই এককটা তোমাকে অবশ্যই সেম রাখতে হবে। এখানে তুমি 22 কি দিছো সেন্টিমিটার ছিল, ওইটাকে আমাকে কি নিতে হবে, মিলিমিটার অবশ্যই নিয়ে যেতে হবে। সো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিলিমিটার, এটা মাথায় রাখতে হবে। আর 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সো আমি যদি বলি 1 মিলিমিটার, সরি 1000 মিলিমিটার সমান 1 মিটার। সো এই কনভারসেশনটা মাথায় রাখতে হবে। আমি একটু সামহাও তাড়াহুড়ো করতে গিয়ে মিস্টেক করে ফেলছি, সো ওইটা কি একই এককে নিয়ে যেতে হবে। আচ্ছা দেখো আমরা এটা চলে আসি। সো এটাই বলতেছিলাম কি, এখানে দেওয়া আছে কি, এখানে কিছু দেওয়া নাই, ধরো এটা সবগুলাই কি মিলিমিটার দেওয়া আছে, এগুলো ধরো মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটার, তাহলে চিন্তা করতে সুবিধা হবে মিলিমিটার। আর যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে কি করবা, 10 দিয়ে গুণ করে মিলিমিটার নিয়ে যাবা, অথবা কি করে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার নিয়ে আসবা মিলিমিটারগুলোকে, ওইভাবে করতে পারো। সো এখানে কি 6.5 প্লাস এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, দশমিক সামথিং আসবে, তাহলে এখানে 6 একটা সামথিং চলে আসবে মান, অবশ্যই 5 বেশি হবে, তার মানে এখানে 5 হচ্ছে বেশি হবে। আর আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে তোমার কি বেলনের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ব্যাসের মান। তার মানে এটাকে তাহলে আমরা জানি ডি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু d/2, সুতরাং এখানে মান আসবে 6.09 আসছে, এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে এখানে যে মান চলে আসবে ওইটা হবে তোমার কি অ্যাকচুয়াল আনসার। ক্লিয়ার? আরেকটা বলছে যে কি বেলনের আয়তন গোলকের আয়তনের কত গুণ। আচ্ছা তাহলে এটা দেখো, ধরো এখানে আমি 7 আচ্ছা ব্যাসই রাখি 6. ধরো এখানে মান আসছে 6.8, ধরো 8 আসছে, এটা হচ্ছে আমার কি বেলনের ডি। এখন আমরা কি ঘটা সলভ করবো, ঘ নংটা সলভ করবো। এখানে বলছে বেলনের আয়তন গোলকের আয়তনের কত গুণ। আচ্ছা তাহলে আমরা প্রথম বেলনের আয়তনটা বের করি। বেলনের আয়তন কি ছিল, বেলুন দেখো বেলুনের আয়তন হচ্ছে তোমার, বেলুনটা দেখতে কিসের মতো, সিলিন্ডারের মতো, এটা তোমার মাথায় রাখতে হবে। সিলিন্ডার আয়তন বেলুনের আয়তন সেম, সুতরাং তুমি এখানে বেলুনের আয়তন বের করবে এভাবে যে পাই আর স্কোয়ার এইচ। সো আর হচ্ছে পাই, আর হচ্ছে d/2, সুতরাং ডি স্কোয়ার বাই 2 স্কোয়ার হচ্ছে 4 এইচ। তাহলে এখানে পায়ের বদলতে d/2 দিয়েছিলাম, তার মানে ডি স্কোয়ার বাই 4 এখানে। আচ্ছা এখানে কি করবা, পায়ের মান তো জানা আছে যে কত, পায়ের মান হচ্ছে 3.1416, আর হচ্ছে ডি এর মানটা লিখবো এখানে, এটা হচ্ছে 6.8 হোল স্কোয়ার বাই 4,
আর এইচ, তোমার এইচ এখানে এইচ সম্ভবত দেওয়া ছিল, তো এইচ হচ্ছে এখানে মাথায় রাখো, এইচ হচ্ছে, ও আচ্ছা আচ্ছা সরি এইচ তো দেওয়া আছে, আমি মিস্টেক করতেছি, সরি ফর দ্যাট। এখানে যে এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। সো এইচ আবার বের করার জন্য তোমাকে সেম সূত্র ইউজ করতে হবে। এখানে আমরা বের করবো কি এইচ এর মান। সো এইচ এর মান বের করার জন্য আমরা এইচ ও সেম সূত্র, সুতরাং এটা হচ্ছে আমার কত 1.5 প্লাস সি হচ্ছে আমার কত, সি হচ্ছে 6 ইন্টু বিশ হচ্ছে 0.05 মিলিমিটার, যেহেতু সবগুলো মিলিমিটার, সো এখানে একটা ভ্যালু আসবে। এই ভ্যালুটা তুমি এখানে বসায় দিবা, এই যে গুণ করে দিবা, তাহলে এটা হবে আমাকে গোলকের আয়তন। এটা হচ্ছে আমার এটা হচ্ছে কি ব্যালনের আয়তন, ব্যালনের আয়তন। আচ্ছা, যেহেতু আমরা কি ব্যালনের আয়তন এবং গোলকের আয়তন বের করব এবং এটার কি তুলনা তো করবো, সুতরাং একটা মান আমরা বের করে ফেলছি, এখন আসবো কি গোলকের আয়তন বের করতে। সো গোলকের আয়তন বের করার জন্য গোলকের কি আছে, তোমার গোলকের ব্যাস দেওয়া আছে, সো ব্যাসের মানটা বের করতে হবে। সো d/2 এটা হবে আমার কি আর। সো আমি একবার করে ফেলি, ডি হচ্ছে কত m প্লাস বি ইন্টু বিসি, m প্লাস বি ইন্টু বিসি ডিভাইড বাই 2। সো m হচ্ছে কত, m হচ্ছে 6.5, দেখো এখান থেকে বসাও 6.5, অ্যান্ড দেন হচ্ছে m প্লাস বি হচ্ছে কত 8 ইন্টু বিসি হচ্ছে 0.05 অ্যান্ড ডিভাইড বাই 2। সো এখান থেকে একটা ভ্যালু আসবে, ঠিক আছে। এটা কিসের মান, এটা হচ্ছে তোমার আর এর মান। কেন আর এর মান বের করছি, আমরা জানি গোলকের আয়তন হচ্ছে কি, এটা ধরো b1, তাহলে এটা হবে b2, গোলকের আয়তন হবে কত 4/3 পাই আর কিউব, সুতরাং এখানে 4/3 পায়ের মান বসাও, আর আর এর মান তো আমরা বের করছি, এই যে আর এর মান আর কিউব। সো এখানে একটা ভ্যালু আসবে, ঠিক আছে। এখন বলছে আমাদের বেলনের আয়তন গোলকের আয়তনে কত গুণ, তার মানে প্রথমে আমরা লিখব বেলনের আয়তন ডিভাইড বাই গোলকের আয়তন v1/v2। সো এটা হচ্ছে তোমার কি v2, তাহলে v1 এর মান বসাও ডিভাইড বাই v2 এর মান বসাও, যত আসে এখানে সামথিং আসবে 1 সামথিং কত 0 সামথিং আসবে, এত গুণ হচ্ছে তোমার কি বেলনের আয়তন গোলকের আয়তন, এত পাঁচ তুমি লিখে দিলে হয়ে গেল, একদম ইজি ম্যাথ ছিল। সো সবগুলো ম্যাথে একই রকম, ঠিক আছে, সূত্রও বেশি না, মাত্র 2-3টা সূত্র। সো এই অধ্যায় থেকে পরীক্ষা কমন ফলানো খুবই সহজ, এবং এই অধ্যায় থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন কি আসবেই। তাহলে এটা ছিল আমাদের কি 4 নম্বরের ঘ, এন্ড হচ্ছে 5 নাম্বার এন্ড 6 নাম্বার দুটো ম্যাথ আছে। সো 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা হচ্ছে প্রথমে একটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার ঘনক, ঠিক আছে, এর প্রত্যেকটা দ্বার হচ্ছে সমান। সো ঘনকের এন্ড হচ্ছে একটা গোলকের ইয়ার দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, এই ঘনকের প্রত্যেকটা দ্বার, এটাও এ প্রত্যেকটা দ্বার সমান, এবং এটা 5.5 সেন্টিমিটার, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম 5 সেন্টিমিটার বোঝার সুবিধার্থে। ওইটা 2.5 সেন্টিমিটার, আমরা আর দিলাম 2 সেন্টিমিটার, ঠিক আছে। এখন বলছে ফাঁপা অংশের আয়তন কত, যে ফাঁপা অংশের আয়তন বলতে দেখো এটা হচ্ছে মানে একটা গণক বা প্রত্যেকটা দ্বার সমান, একটা হচ্ছে কি আয়তঘন বস্তু, এটাকে আমরা এটার ভিতরে যখন, এটা হচ্ছে ধরো নিরেট, এটাকে আমরা এটার ভিতরে রাখলাম, দেখো এটা চিন্তা করো, এটাকে যখন আমরা এই গণকের ভিতরে অ্যাড করলাম বা ঢুকালাম, তখন দেখো তো আমার দেখো এই ঢুকানোর বাদেও এই কোণা দিয়ে কিছু অংশ, এখানে কিছু অংশ, এখানে কিছু অংশ, এখানে কিছু অংশ ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে না। সো এই ফাঁকা অংশের আয়তন বের করতে বলছে, যে ফাঁপা অংশের আয়তনটা বের করো। এই আয়তঘন বস্তুর ভিতরে বা এই নিরেট গোলকটাকে যখন প্রবেশ করানো হলো, তখন দেখা গেল যে কিছু দ্বার ফাঁকা রয়েছে বা কিছু দ্বারের অংশ ফাঁকা রয়েছে। সো ওই ফাঁপা অংশের আয়তন বের করতে বলছে। তার মানে প্রথম যদি আমি এটার আয়তন, এই ঘনবস্তুর আয়তন এবং গোলকের আয়তন বের করি, এই ঘনবস্তুর আয়তন বিয়োগ করে দেয়, তার মানে আমি চলে আসবে। সুতরাং আমি যদি বলতে ঘনবস্তুর আয়তন যেহেতু প্রত্যেকটা দ্বার সমান, সুতরাং এটা কি দ্বার হবে, আয়তন হবে দ্বারের কিউব। সুতরাং এটা হচ্ছে 5 কিউব হচ্ছে 125। সো এটা হবে কি আমার এই ঘনবস্তুর আয়তন, এন্ড আমার হচ্ছে গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন, এটা হচ্ছে ধরো v1, এটা হচ্ছে v2, এটা হবে 4/3 পাই আর কিউব। সো এখানে মান আসবে 4/3 বসাও,
পায়ের মান তো জানা আছে, আর এর মান 2 কিউব মানে হচ্ছে 8। সো এগুলো দিয়ে তুমি এখানে একর একটা মান আসবে, ধরো এখানে মান আসছে, এখানে একটা মান আসছে। সুতরাং এখন এই ফাঁপা অংশের আয়তন হবে কত, যে এই B1 মাইনাস B2। যেহেতু B1টা কি ছিল আমার বড় ছিল, B1টা বড় না, এর ভিতরে যেহেতু গোলকটা ঢোকাইছি, সুতরাং আগে B1 আসবে, তারপর B2, দেন এটা বিয়োগ করার পর একটা মান আসবে, ওই মানটা হবে ফাঁপা অংশের আয়তন। ঠিক আছে, একদম ইজি, মানে কি বলবো, এগুলো একদম ইজি। তুমি একবার যদি ভালো করে বুঝতে পারো, সূত্রগুলো ইউজ করতে পারো, মানে ম্যাথের কোশ্চেনটা বুঝে সূত্রগুলো ইউজ করতে পারো, তাহলে তোমার কাছে খুব ভালো লাগবে। সো এটাকে আরেকবার বলে দিই যে একটা মানে আয়তকার ঘনবস্তু ছিল, আর প্রত্যেকটা দাগ সমান, সুতরাং এটাকে আমরা কি গণকের মতো চিন্তা করতে পারি, গণকের মতো। ঠিক আছে, সো এর প্রত্যেকটা দাগ যদি সমান, সুতরাং এর আয়তন হবে একই, সুতরাং এত। এটা হবে কি আমার এককটা লিখি নাই, যদি এই সেন্টিমিটার দেওয়া আছে, সুতরাং সেন্টিমিটার কিউব, এটা হবে সেন্টিমিটার কিউব, যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে। সো এটার ভিতরে যখন আমরা নেট ডটটাকে ঢোকালাম, দেখা গেল যে প্রত্যেকটা কোণা বরাবর কিছু অংশ ফাঁকা রয়েছে। আমাকে বলছে ওই ফাঁকা অংশ আয়তনটা বের করতে। সুতরাং আমি প্রথম কী করবো, ঘনবস্তুর আয়তনটা বের করবো, দেন গোলকের আয়তনটা বের করবো। গোলকের আয়তনের জন্য আর দেওয়া আছে, তাহলে খুব সহজে আমরা আয়তন বের করতে পারবো, এবং দুটোর বিয়োগফলটা হচ্ছে ফাঁকা অংশ আয়তন। ক্লিয়ার? এখন বলছে আপেক্ষিক ত্রুটি 10% হলে পরিমাপ করা মান 67 একক হলে চূড়ান্ত ত্রুটি কত। দেখো এখানে বলছে কি যে আপেক্ষিক ত্রুটি 10%, পরিমাপ করা মান 67 একক। আপেক্ষিক ত্রুটি 10%, দেখো আপেক্ষিক ত্রুটি 10%, এবং হচ্ছে পরিমাপ করা মান 10%কে আমরা এভাবে লিখতে পারি 10/100, সুতরাং 0.1, এটাও লিখে ফেলতে পারি। তারপর বলছে পরিমাপ করা মান বা পরিমাপ্যমান 67। এন্ড হচ্ছে চূড়ান্ত ত্রুটি কত, একদম সহজ, চূড়ান্ত ত্রুটি কত, তাহলে আমরা জানি কি, দেখো আপেক্ষিক ত্রুটি, আমরা জানি আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান। আমরা এই সূত্রটা জানি। আমাকে বলছে চূড়ান্ত ত্রুটি বের করতে, আমি চূড়ান্ত ত্রুটিটা বের করবো, আর সবগুলো মান তো দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি মানও দেওয়া আছে, পরিমাপ করা মানও দেওয়া আছে। তার মানে এখন চূড়ান্ত ত্রুটি এদিকে নিয়ে আসবো, তার মানে এটা হবে চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি এবং পরিমাপ করা মান, দুটোর কি হবে গুণফল। সুতরাং আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপ্য মান। তাহলে দেখো আপেক্ষিক ত্রুটি ছিল কত আমার 0.1, এবং পরিমাপ করা হচ্ছে 67। বাস, যত আসবে তত হচ্ছে তোমার আনসার। তাহলে একদম সংক্ষেপে, একদম তাড়াতাড়ি এবং সবভাবে চিন্তা ভাবনা করছি যে ফিজিক্স চ্যাপ্টার 5 মানে প্রথম চ্যাপ্টারটাকে আর কি ভালোভাবে উপস্থান করার জন্য। তো আমি জানি আমার যেহেতু একটু লিমিটেশন আছে, সুতরাং সব দিক দিয়ে হয়তো বা কিছু ঘাটতি রয়েছে। তারপর আমি চেষ্টা করেছি বা যাতে একজন ছাত্র যাতে এই অধ্যায়টা ভালোভাবে পড়ে ম্যাথমেটিক্যাল যখন সে নিজে প্র্যাকটিস করবে, যাতে এই ভিডিও তার জন্য হেল্পফুল হয়। সো ধন্যবাদ তোমাদেরকে যারা শেষ পর্যন্ত ওয়াচ করেছো। থ্যাংকস ফর ওয়াচিং।